আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে সকালে একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। ভিডিওটি মূলত হচ্ছে 18তম নিবন্ধনে যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য। প্রিয় বন্ধুরা, যারা 18তম নিবন্ধনে ভাইভাতে ফেল করেছেন, মূলত তাদের আজকে একটি সম্মেলন বা মহা সম্মেলন বলা চলে, যেটি ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন জেলা, উপজেলা কিংবা বিভাগ থেকে অনেকেই কিন্তু ঢাকায় চলে এসেছে এনটিআরসি ভবনের সামনে। মূলত তারা চায় যে ভাইবার যে ফলাফলটি আছে এটা পুনর্বিবেচনা করা হোক, এবং যেহেতু এখানে একটা অমানবিকভাবে বা ন্যায়সঙ্গতভাবে নয় ফেল করানো হয়েছে, তাদের দাবি তাদেরকে পাশ করিয়ে তাদেরকে সনদ দেওয়া হোক। তাদের চাকরির ব্যবস্থার প্রয়োজন নেই, তারা শুধু সনদটি চায়। আসলে এটি কতটুকু যুক্তিসঙ্গত সেটি আপনারাই বিচার করবেন। প্রিয় বন্ধুরা, যারা 18তম নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন, 1 লাখ শিক্ষক নিয়োগের যে গণবিজ্ঞপ্তি দিয়েছে, আপনাদের আবেদনের সময় যেসব বিষয় বিবেচনা রাখতে হবে, কেননা অলরেডি কিন্তু অনেকেই ভুল করে ফেলেছে, আর এই ভুলগুলোর জন্য কিন্তু তাদের চাকরি নাও হতে পারে। সেজন্য এটা খুবই সেন্সিটিভ একটি বিষয়। মোহাম্মদ রহমতুল্লাহের বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ অধীন এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষা প্রতিষ্ঠানে 1,822 জন শিক্ষক নিয়োগের আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী 10ই জুলাই পর্যন্ত, কিন্তু 13ই জুলাই পর্যন্ত টাকা পাঠানো যাবে। বিপুল সংখ্যক বেসরকারি শিক্ষক নিয়োগের এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। এ প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হতে আগ্রহী, তাদের উচিত বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে বুঝে বাস্তবতার আলোকে এর সিদ্ধান্ত চূড়ান্ত করা। কেননা অতি আবেগতাড়িত হয়ে বা অন্য চাকরি না পেয়ে অথবা ভিন্ন কোনো কারণে সবকিছু না জেনে না বুঝে বেসরকারি শিক্ষক হয়ে নিজের কর্মের উপর সন্তুষ্ট থাকতে না পারলে ব্যক্তিগত সফলতা অর্জন এবং দেশ ও জাতির কল্যাণ সাধন মোটেও সম্ভব নয়। প্রিয় বন্ধুরা, আরেকটি বিষয় মনে রাখুন, চয়েস লিস্ট ঠিক করার আগে অবশ্যই আপনারা যেসব এলাকায় আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান চয়েস দিতে চাচ্ছেন, সেগুলো এলাকায় আপনারা চাকরি করতে পারবেন কিনা, সে এলাকার মানুষদের সাথে মিশতে পারবেন কিনা, এটি অবশ্যই মাথায় রাখবেন। যেমন পার্বত্য চট্টগ্রাম বা বিভিন্ন এলাকা রয়েছে যেগুলোর কিন্তু আবহাওয়া থেকে শুরু করে সংস্কৃতি সবকিছুই ভিন্ন। এজন্য এসব দিক বিবেচনা করে আপনারা আবেদন করবেন বা চয়েস লিস্ট ঠিক করবেন। ভিন্ন ভিন্ন ম্যানেজিং কমিটির মাধ্যমে পরিচালিত প্রতিটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পৃথক, প্রতিটি প্রতিষ্ঠানের প্রতিটি পদ সম্পূর্ণ পৃথক। চাকরির আবেদনের চয়েস লিস্টের প্রতিটি চয়েস পৃথক। পদ শূন্য থাকলে নিজের যোগ্যতা ও ইচ্ছা অনুসারে বাড়ির পাশে বা দূরে শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করা যায়। এক্ষেত্রে একজন প্রার্থী তার পছন্দের ক্রমানুসারে অনেকগুলো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি অনুসারে 40টি প্রতিষ্ঠানের চয়েস দিয়ে স্বেচ্ছায় আবেদন করতে পারেন। পছন্দের তালিকার যে কোনো একটিতে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পেতে পারেন। কর্তৃপক্ষ প্রার্থীর পছন্দের তালিকার বাইরেও কোনো প্রতিষ্ঠানে কাউকে নিয়োগের জন্য সুপারিশ করতে পারেন। এজন্য অবশ্যই আপনাকে আবেদনের সময় ইয়েস অপশন ক্লিক করতে হবে। এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে সরাসরি বদলি হওয়ার বা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ এখনও অত্যন্তই সীমিত। তাই দ্রুত বদলি হওয়ার মানসিকতা পরিহার করে যেখানে নিয়োগ পাবেন সেখানেই দীর্ঘদিন চাকরি করবেন, এমন মানসিকতা নিয়েই আবেদন করা উচিত। কেউ কোনো দিন প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেলেও সেটি তার পছন্দ মতো নাও হতে পারে। আবার অনেকগুলো চয়েস দিয়ে কোনো একটিতে সুযোগ পেতে পারেন, তখনও তাকে অন্য একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে এবং সেটি ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির অধীনে হয়েই চাকরি করতে হবে। মোট শূন্য পদের বিপরীতে মোট প্রার্থীর সংখ্যা যাই থাকুক না কেন, ভালো, সচ্ছল, সুবিধাজনক প্রতিষ্ঠানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা বেশি হওয়াটাই স্বাভাবিক। নিবন্ধন পরীক্ষায় বেশি নম্বর প্রাপ্ত হয়ে থাকলেও ভালো প্রতিষ্ঠানে নিয়োগ পেতে চাইলে একাধিক প্রতিষ্ঠানে আবেদন করার প্রয়োজন হবে। যাদের নিবন্ধন পরীক্ষায় প্রাপ্ত নম্বর তুলনামূলক কম,
তাদের আরও বেশি সংখ্যক প্রতিষ্ঠানে আবেদন করার প্রয়োজন হবে। সেক্ষেত্রে নিজের বাড়ির আশেপাশে অবস্থিত একাধিক প্রতিষ্ঠানে এবং অনেক দূর দূরান্তে অবস্থিত একাধিক প্রতিষ্ঠানে আবেদন করতে পারেন। যে প্রতিষ্ঠানের আবেদন করুন না কেন, ধরে নিতে হবে ওই প্রতিষ্ঠানেই আপনার চাকরি হবে এবং আপনি অবশ্যই সেখানে চাকরি করতে যাবেন। নিবন্ধন পরীক্ষায় প্রাপ্ত নম্বর বেশি বা মেরিট পজিশন আগে না থাকলে বেশি ভালো বা সুবিধাজনক প্রতিষ্ঠান সুযোগ পাওয়ার সম্ভাবনা কম থাকবে। সেক্ষেত্রে অধিক সংখ্যক আবেদন করার প্রয়োজন হতে পারে। নিজের এলাকায় ও কম দূরে অবস্থিত যাতায়াত সুবিধা আছে এমন প্রতিষ্ঠানগুলোকে পছন্দের ক্ষেত্রে যথাসম্ভব অগ্রাধিকার দিতে হবে। বিশেষ করে যাদের ব্যক্তিগত ও পারিবারিক সমস্যা আছে এবং যারা নারী প্রার্থী তাদের ক্ষেত্রে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। নিজের বাড়িতে থেকে কম বেতনে পেলেও টিকে থাকা যায় এবং অন্যান্য অনেক সুবিধা পাওয়া যায়। একজন নারী, আপনার বাসা ধরুন দিনাজপুরে, আপনি জব পেলেন সিলেটে কিংবা পার্বত্য চট্টগ্রামে, এক্ষেত্রে আপনাকে কিন্তু পরিবার ছাড়া একাই থাকতে হবে। এরকম একটা মানে বলা চলে নির্জন জায়গা, কেননা এখানে আপনার কেউই কিন্তু পরিচিত নয়। সেখানের মানুষজন কিংবা সেখানে সংস্কৃতি কিংবা আচার অনুষ্ঠান কোনো কিছুর সাথে আপনি কিন্তু পরিচিত নন। এজন্য সব কিছু ভেবেচিন্তে আপনাকে চয়েস লিস্ট ঠিক করতে হবে। প্রতিষ্ঠানের সুনাম, অবস্থান, কর্মপরিবেশ, শিক্ষার্থীর সংখ্যা, আর্থিক সচ্ছলতা, শিক্ষকদের সুযোগ সুবিধা ইত্যাদি সন্তোষজনক কিনা তা জেনে নেওয়া। শিক্ষার্থীর সংখ্যা কম থাকলে প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধার পরিমাণও সাধারণত কম থাকে। আবেদনের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত পদটি এমপিওভুক্ত শূন্য পদ কিনা, এ পদের বিপরীতে কাম্য শিক্ষার্থী আছে কিনা, কোনো মামলা মোকদ্দমা আছে কিনা, এমপিওভুক্ত হবে কিনা, হলে কতদিন লাগতে পারে তা নিশ্চিত হওয়া। কোনো কারণে নন এমপিও পদ আবেদন করতে চাইলে তা জেনে বুঝেই করা। প্রতিষ্ঠানের সচ্ছলতা নিশ্চিত হওয়া এবং প্রতিষ্ঠান থেকে সব সুযোগ সুবিধা দেওয়া হয় কিনা তা নিশ্চিত হওয়া। কারণ সরকারি আদেশ থাকার পরও অধিকাংশ প্রতিষ্ঠান থেকেই নন এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত শিক্ষকদের সমপরিমাণ আর্থিক সুবিধা প্রদান করা হয় না। দূরবর্তী কোনো প্রতিষ্ঠানে আবেদন করতে হলে সেই প্রতিষ্ঠান ও এলাকার সম্পর্কে ভালোভাবে জেনে শুনে দেখে নেওয়া। তদুপরি সেখানে যাতায়াত সুবিধা কেমন, থাকা খাওয়ার সুবিধা আছে কিনা, নিরাপত্তার ব্যবস্থা কেমন, ছুটিতে বা প্রয়োজনে নিজের আপনজনের কাছে যাওয়া আসা করা যাবে কিনা, সেসব অসুবিধা আছে সেগুলো সহজে মেনে নেওয়া যাবে কিনা তাও বিবেচনা করে প্রার্থী মহিলা হলে এসব অধিক গুরুত্ব দিয়ে দেখা। যে পদে আবেদন করবেন সেই পদের মর্যাদা কতটুকু, সরকারি বেতন স্কেল, বর্তমান মূল স্কেল, অন্যান্য ভাতা, মাসিক কর্তনের পরিমাণ, বিভিন্ন বোনাসের পরিমাণ, বার্ষিক ইনক্রিমেন্ট, পদোন্নতির সুযোগ আছে কিনা, অবসরকালে কি পরিমাণ আর্থিক সুবিধা পাওয়া যেতে পারে এবং অন্যান্য পেশার তুলনায় সুযোগ সুবিধা কতটুকু কম বেশি ইত্যাদি জেনে নেওয়া। একাধিক স্তর বিশিষ্ট প্রতিষ্ঠানের ক্ষেত্রে কাঙ্ক্ষিত পদে যোগদান করলে কোন কোন স্তরে ক্লাস নিতে হবে তা জেনে নেওয়া এবং সেই স্তরে ক্লাস নেওয়ার জন্য নিজের ইচ্ছা যোগ্যতা আছে কিনা বা থাকবে কিনা তা ভেবে নেওয়া। আপনার আইসিটি দক্ষতা আছে কিনা বা আইসিটি দক্ষতা অর্জনে সক্ষমতা আছে কিনা এবং দক্ষতা প্রয়োগ করে পাঠদান করতে আগ্রহী কিনা তা ভেবে নেওয়া। কেননা এখনই পাঠদানে এআই এর ব্যবহার শুরু হয়েছে। বর্তমানে এমপিওর মাধ্যমে সরকার মাধ্যমিক স্তরের একজন প্রশিক্ষণবিহীন সহকারী শিক্ষকের মূল বেতন দেয় 12,500 টাকা। উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে একজন প্রভাষককে প্রাথমিক মূল বেতন দেওয়া হয় 22,000 টাকা। এছাড়া সব স্তরের শিক্ষকদের বার্ষিক ইনক্রিমেন্ট অনধিক 5%, বাড়ি ভাড়া ভাতা 1,000, চিকিৎসা ভাতা 500 টাকা, উৎসব ভাতা 50%, বাংলা নববর্ষ ভাতা 20% দেওয়া হয়। অপরদিকে এই মূল বেতন থেকে অবসর ও কল্যাণ তহবিলের জন্য 10% টাকা জমা রাখা হয়। নিয়মিত 25 বা ততোধিক বছর চাকরি করে অবসরে গেলে কল্যাণ অবসর তহবিল থেকে সর্বশেষ মূল বেতনের প্রায় 100 গুণ টাকা পাওয়ার বিধান বিদ্যমান, তবে তা পেতে অনেক বছর অপেক্ষা করতে হয়। প্রিয় বন্ধুরা, যারা আবেদন করবেন সবকিছু ভেবে চিন্তেই মূলত এই বিষয়গুলো দিক বিবেচনা করেই আবেদন করবেন। খাদ্য অধিদপ্তর পরীক্ষা নিবে বুয়েট। প্রথমে অনুষ্ঠিত হবে 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা, সময় 90 মিনিট। পরীক্ষা আগস্টের শেষে কিংবা সেপ্টেম্বরের প্রথমে শুরু হতে পারে।
প্রথমে অনুষ্ঠিত হবে ছোট ছোট পদসমূহের, সেজন্য চিন্তার কারণ নেই, এখনও যথেষ্ট সময় পাবেন সিলেবাস ভিত্তিক বেসিক প্রস্তুতি নিতে। বেসিক ভিত্তিক প্রস্তুতি না নিলে কখনোই চাকরি সম্ভব হবে না। খাদ্যের মেসেঞ্জার গ্রুপে এখনও যারা অ্যাড হননি আমাদের, তারা দ্রুত ইনবক্সে খাদ্য বা ফুড লিখে টেক্সট করুন বেসিক ও জব সলিউশন ভিত্তিক প্রস্তুতির জন্য। সিলেকোটার সেপাই 2 অথবা সোহাগ ভাই জব একাডেমি চ্যানেলের গিয়ে আপনারা নিম্নে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন 01767392274। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে, সেখানে আপনারা যোগাযোগ করে আপনারা আমাদের খাদ্য অধিদপ্তর স্পেশাল মেসেঞ্জার গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ইমো গ্রুপে অ্যাড হতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বারাকাতু। এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পেজটিতে ফলো দিবেন।